নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। ভোটের আগে আবার নিউজ 18 বাংলায় জনতার দরবার। আর এই জনতার দরবারে আলোচনার প্যাটার্নই বদলে যাচ্ছে। এই জনতার দরবারে আমার সঙ্গে থাকছেন জনতা। জনতা প্রশ্ন করবেন নেতাদের উদ্দেশ্যে, আর নেতারা উত্তর দেবেন। তার সঙ্গে আলোচনা, তর্ক বিতর্ক, রাজনৈতিক বাকদণ্ডা সবই তো থাকবে। আজকে কারা কারা রয়েছেন এখনো পর্যন্ত আমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন সায়নদীপ মিত্র, সিপিআইএম নেতা। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। এরপরে আমার সঙ্গে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। তবে আজকে ভয়ঙ্কর ঝড়, 4 মিনিটের 5 মিনিটের 4 থেকে 5 মিনিটের ভয়ঙ্কর ঝড় সব লন্ডভন্ড করে দিল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, 4 থেকে 5 মিনিট। ভাবতেই পারেননি ওখানকার বাসিন্দারা যে এই রকম ঝড় আসতে পারে। 56 বছরের এক প্রৌঢ়, তিনি বলছিলেন এই 56 বছরে তিনি এরকম ঝড়ের মুখোমুখি কোনোদিন হননি। একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে বাড়ি ঘর। শতাধিক মানুষ, এখনো পর্যন্ত 300রও বেশি মানুষ আহত অবস্থায় পড়ে রয়েছেন হাসপাতালে। 2 শিশু শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে লড়াই করছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এর সঙ্গে সঙ্গে 4 জনের প্রাণ গেছে। আজকের গোটা বিষয়টা গতকাল ঠিক 24 ঘন্টারও বেশি আগে কি হলো দেখা। আমার কিছু কবার পারলেন না। মাটি থেকে পাকিয়ে পাকিয়ে উঠছে কালো ধুলো, মুহূর্তে ঢেকে ফেললো আকাশ। তারপরেই তাণ্ডব, সব তছনছ। রবিবারের বিকেল কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি। একের পর এক বাড়ি উড়ে গিয়েছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ছে পাকা বাড়ি, উল্টে গিয়েছে 4 চাকার বড় গাড়ি, কোথাও আবার ঝড়ে উপড়ে গিয়েছে গাছ। ল্যাম্পপোস্ট ভেঙে পড়েছে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ময়নাগুড়ির বার্নিশ এলাকায়। গাছ, ল্যাম্পপোস্ট পড়ে অনেক বাড়ি ভেঙেছে, অনেকের প্রাণও গিয়েছে। যেমন ময়নাগুড়ির মাধবডাঙ্গার সমর রায়। ঝড় আসতেই বাইরে গিয়েছিলেন গরু আনতে। গরু গোয়ালে ফিরলেও তাঁর আর ঘরে ফেরা হয়নি। আমার কিছু কবার পারলেন না। বাবা গরুগুলোকে গোয়াল ঘরে ঢুকাইলো, ঢুকাই এসে এমন করে আসলো হাওয়া, গরু বাসে গেল, বাবা হয়েছে ধাস করে পড়ে গেল। পড়ার পর আর কোনো কথা বলতে পারলো না। ঘর গিয়েছে, পরিজন গিয়েছে। কয়েক মিনিটের ঝড়ে ময়নাগুড়ির শয়ে শয়ে বাসিন্দার জীবন লন্ডভন্ড করে দিয়েছে। কয়েক ঘন্টা আগেও একটা ঘর ছিল, এখন আর কিচ্ছু নেই। ত্রিপল খাটিয়ে কোনো রকমে ঘাড় গুঁজে থাকতে হচ্ছে। কারো ঠাঁই হয়েছে প্রশাসনের ক্যাম্পে। নিজের প্রিয় ঘরটা এখন ধ্বংসস্তূপ। টিভি, ফ্রিজ থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের বই সব নষ্ট। এমন হাওয়া আসিল, আসিয়া একটা ভাঙি চুরি নিয়ে গেল। বেশিক্ষণ চান্স ছিল না। বাড়ি ঘর তো কিচ্ছু নেই, ঘরগুলো তো উড়িয়ে নিয়ে এসে কুত্তি নিয়ে গেছে ঘর। 2 মিনিটে এত বড় অবস্থা শেষ করে দিল। ঘর বাড়ি যা কিছু, ঘরের জিনিসপাতি, ফ্রিজ, টিভি, যা কিছু, আলমারি সব শেষ। ছোট ঘরে ছিল ছোট ছোট আশা, ছোট ছোট স্বপ্ন, সেসব ধ্বংস। সেই ধ্বংসস্তূপের মধ্যেই খোঁজাখুঁজি, যদি কিছু পাওয়া যায়, প্রিয় কোনো জিনিস কিংবা প্রয়োজনীয় কিছু। আমার পেছনে দেখলেই বোঝা যাবে বড় বড় গাছ উপড়ে পড়ে রয়েছে। তার পাশে রয়েছে ধ্বংসস্তূপ। ঘরগুলি যেন কোনো একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকার ছবি মনে হচ্ছে, কিন্তু বাস্তবে তা নয়। শুধু জলপাইগুড়ি নয়, রবিবারের ঝড়ে ক্ষতি হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। কোচবিহারের মাথাভাঙা, মরিচবাড়ির বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙেছে, গাছ উপড়ে গিয়েছে।
আলিপুরদুয়ারের ফালাকাটা কুমারগ্রামের অনেক জায়গাতেও ঝড়ের দাপটে উড়ে গিয়েছে টিনের ঘর। নিউজ 18 বাংলা। ঝড়ে সব তছনছ হয়ে গেছে, সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানুষ ছাদ নেই তার মাথার উপরে, ভয়াবহ অবস্থা। আর এই মুহূর্তে যাদের সঙ্গে পরিচয় করাবো, কিছুক্ষণ আগে তারা অনুপস্থিত ছিলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র, এবং বিশ্বজিৎ দাস, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক। একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এই রকম ঝড়, এই রকম তাণ্ডব, রাত্রিবেলায় ছুটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন 12টা, 12:30 নাগাদ। তারপরে বিভিন্ন জায়গা, হাসপাতাল এবং তার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাও ঘুরে দেখলেন। কিন্তু জনতার দরবার করছি কেন? প্রশ্ন একটু পরে, উত্তর একটু পরে। আগে দেখি। মাত্র 4-5 মিনিটের ঝড়, তাতেই লন্ডভন্ড জলপাইগুড়ি। বিপর্যস্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকাও। রবিবার রাতেই প্লেনে কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী। ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। সম্পূর্ণ পাশে আছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। জলপাইগুড়ি পৌঁছেই মুখ্যমন্ত্রী যান মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করতে। প্রথমে যান গোশালা মোড়ে মৃত অনিমা বর্মনের বাড়িতে। রিলিফ ক্যাম্প কিছু করা হয়েছে, ওখানে করা হয়েছে এখানেও একটা করা হয়েছে, আমাদের স্কুলের ওখানে সামনে একটা করা হয়েছে। কিন্তু যেহেতু ঘর বাড়ি ভেঙে গেছে বলে কেউ বাড়ি ছাড়তে চায়, থাকতে চায়। ভিডিও কলে ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। রিলিফ ক্যাম্পে থাকুন, ওরা করে দেবে, প্রশাসনের মতো করে দেবে, চিন্তা করবেন না। কিন্তু এখন রিলিফ ক্যাম্পে থাকুন, ছেলেপেলেদের বাঁচান, খেয়ে নিন আপনারা, চিন্তা করবেন না, প্রশাসন পুরো আপনাদের পাশে আছে। জলপাইগুড়ির গোশালা মোড় থেকে মুখ্যমন্ত্রী যান কালীতলা রোডে। সেখানে মৃত দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এবং ডিজাস্টার হলে সেটা তার কোনো আইন থাকে না, একটাই আইন, মানুষের পাশে থাকা। এরপর জলপাইগুড়ির মেডিকেল কলেজে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, আহতদের সঙ্গে কথা বলেন। চিন্তা করতে হবে না বাড়ি ঘরের জন্য, আগে নিজেরা সুস্থ হন, প্রশাসন আছে সবটা দেখে নেবে, ঠিক আছে? না, আপনারা খুব কাজ করেছেন, আই মাস্ট থ্যাংক ইউ অল, ডক্টর, সিস্টার, স্টাফ, আপনারা ইমার্জেন্সি খুব ভালো কাজ করেছেন। রাত 1:30 হাসপাতাল থেকে বেরিয়ে ময়নাগুড়ির ত্রাণ শিবিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। আপনারা তো আমাদের সকলের লোক, আপনারা কি করেছেন? এই তো রাত্রিরে ঘুমোতেও পাচ্ছেন, কত রাত হয়ে গেছে। ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, আগামী 3 মাস এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মধ্যে পড়বে। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী পৌঁছেই বলেছিলেন রাজনীতি নয় এই নিয়ে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছিলেন রাজনীতি না করার বিষয়। কিন্তু তারপরে কি রাজনীতি ঢুকে গেল এই টর্নেডোর চরকি পাকের মধ্যে? চরকি পাক, টর্নেডো, একে একে ধ্বংস হচ্ছে বাড়ি ঘর, গাছপালা সব, আর রাজনীতি ঢুকে পড়ল। দেখাবো, দেখতে গেলে থাকতে হবে। জনতার দরবারে আজকে ঝড়। এই ঝড়ের মধ্যে যেটা বলছিলাম, এই টর্নেডোর মধ্যে ঘূর্ণিপাকে কি কোথাও রাজনীতি ও ঘূর্ণিপাক রয়েছে? দেখাবো রাজনীতির ঘূর্ণিপাক কিভাবে ঢুকে পড়লো টর্নেডোর মধ্যে। দেখুন।
ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী 3 মাস এমনই একটা অবস্থা, অসহায় অবস্থা, ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না, প্রশাসনের মধ্যে পড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই 3 জেলায় ঝড়ের তাণ্ডব। প্রাকৃতিক দুর্যোগ হলে প্রশাসনকে ময়দানে নামতেই হয়। রবিবার রাতে জলপাইগুড়ি পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। পেশেন্টদের ভালো চান না আপনারা রাজনীতি করতে চান? আমি কিন্তু রাজনীতি করতে এখানে আসিনি। মুখ্যমন্ত্রী একথা বললেও ঝড় নিয়ে বাংলার রাজনীতিতে ঝড়। তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবে। বিজেপির যে রাজ্য সভাপতি সে থাকে বালুরঘাটে। বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারতো। কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি রাজনীতি করতে এলে আজকে দুপুরবেলা আসতে পারতেন। আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। বিরোধী দলনেতা কটাক্ষ করছে। সন্দেশখালীতে রাজনীতি করতে কবার গেছেন আর অ্যারেস্ট হওয়ার পর কবার গেছেন? আজকেও এসছেন পলিটিক্যাল মিটিং করতে। আমরা পারতাম না শিলিগুড়িতে এসেছি 4টি জনসভা করব? ৪৫,০০০ কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে। ৪২ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। কেন্দ্র সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে আমি বাংলায় হারার পর এবং আবাস প্লাসের সমীক্ষা যেটা 17-18 থেকে হয়েছে 10 পয়সার যদি শ্বেতপত্র প্রকাশ করে আমি রাজনীতি করব না। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। রবিবার ঝড়ের তাণ্ডবে তছনছ। সোমবার সকাল সকাল ময়দানে বিজেপির দিলীপ ঘোষ। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট অধিকতে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখি। প্রাকৃতিক দুর্যোগ, সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় লিখেছে বিজেপির দিলীপ ঘোষ এই মর্মান্তিক ঘটনার মধ্যেও মশকরার রসদ খুঁজে পেয়েছেন। তার অমানবিক আচরণকে ধিক্কার। যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময় দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটোর প্রাণ যদি আমি বাঁচাতে পারি, যাদের মানসিকতা দেয়নি। বাংলার 7 দফায় লোকসভা ভোট। প্রথম দফা 19শে এপ্রিল। সেদিন উত্তরবঙ্গের 3 জেলা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট। আর এই 3 জেলায় রবিবারের ঝড়ে বিধ্বস্ত। তাই প্রায় সব রাজনৈতিক দলই দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা। নিউজ 18 বাংলা। ঢুকে গেল ভোটের রাজনীতি, ঢুকে গেল বঞ্চনার অভিযোগ। আমি অ্যাঙ্কার, আমি এই ফরম্যাট অনুযায়ী আপনারা অনেকেই জানেন বা জানেন না যে প্রথম প্রশ্ন দর্শকদের উদ্দেশ্য থেকে জনতার উদ্দেশ্য। কার প্রশ্ন রয়েছে প্রথম? হ্যাঁ, কার উদ্দেশ্যে? মাইক্রোফোন। হ্যাঁ বলুন। আমার প্রশ্ন তৃণমূলের প্রতিনিধিকে। গতকাল প্রাকৃতিক বিপর্যয়ের পরেই মুখ্যমন্ত্রী প্রায় সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে পৌঁছে গেছেন। সেই সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষজনের তৎপরতা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে পৌঁছানো, বিভিন্ন রাজনৈতিক দলের। তো আমার কোশ্চেন এটাই যে এটা কি শুধুমাত্র লোকসভা ভোট দরজায় করা নাড়ছে বলেই? প্রদীপ তো একদম মানে এখান থেকে প্রশ্ন যে বারবার মানে এই যে বললেন মালে যেতে পারতেন, মালে না গিয়ে মালের সময় আপনার বোধোদয় হতে পারতো। স্বাভাবিক প্রশ্ন, খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য যেটা সাধারণ মানুষ খুঁজে পেতে পারেন খুব সহজেই। একটা মানুষের নিজেদের নৈতিক দায়িত্বের প্রসঙ্গের কথা, যেখানে প্রশাসন বারংবার বারণ করছিল যে ভরপাবান আসছে তোমরা যেও না, এবং সেখানে প্রশাসন তার দায়িত্ব পালন করেছে, যথার্থভাবে পালন করেছে। আর এখানে এমন একটা প্রাকৃতিক বিপর্যয়, যে প্রাকৃতিক বিপর্যয়টা আমাদের দায়বদ্ধ করেছে। কোথাও কোনো কথাতে একটা রাজনৈতিক পরিসরের জায়গা কেউ খুঁজে পেয়েছে? ওখানে মুখ্যমন্ত্রী জানেন না যে ওটা বিজেপি করে কিনা, ওটা সিপিএম করে কিনা, ওরা তৃণমূল করে কিনা। এবং উত্তরবঙ্গ সবসময় দেখেছেন আপনারা যে বিজেপির একটা বড় ভূমি, সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগটা যদি আচ্ছা রাজনীতির প্রসঙ্গেই হয়, তাহলে সেই রাজনীতি করতেই শুভেন্দু গেছেন ওখানে। আর যদি তাই কর্মসূচি ছিল না, ওনার আগে থেকে কর্মসূচি ছিল না, কর্মসূচি ছিল, তাহলে প্রশাসনের দায়িত্ব তো আরেকটা আছে। যিনি বললেন হাফ প্যান্ট পরা ফিটার, ক্লাস 8 পাস ফিটার, আমার কথা না,
হাফ প্যান্ট পরে সকালবেলা খবর পড়তে শুভেন্দু অধিকারী যান না, যান হচ্ছেন দিলীপ ঘোষ, এটা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং ক্লাস 8 পাস ফিটার এটা বলেছেন যিনি কামিনী কাঞ্চন বলেছেন। ফলে তার বক্তব্য যদি তাই হয় যে এটা প্রয়োজনের সময় তিনি গিয়েছেন, সেই প্রয়োজনের সময় প্রধানমন্ত্রী কোনো ভূমিকা এখনো অবধি প্রশাসনের তরফ থেকে ওখানে দেখিয়েছেন যে আমার তরফ থেকে রাজ্যকে আমি এই টাকাটা দিলাম যেটা মালের সময় করার সুযোগ ছিল বা এখানে করার সুযোগ ছিল? শঙ্কর নন্দ, শুধুমাত্র আমি বলছি শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল, কিন্তু শুভেন্দু অধিকারীও প্রথমে বললেন যে রাজনীতি নয়, তারপরে আবার রাজনীতির প্রসঙ্গই তো টেনে আনলেন। আমি প্রদীপ্তকে দুটো জিনিস মনে করিয়ে দেবো, জানি না ভুলে যায় কিনা, ওরা তো খুব সিলেক্টিভ হয়তো ভুলে যায়, সিলেক্টিভ হয়তো মনে রাখে। আচ্ছা, ম্যান মেড বন্যা, এই কথাটা মনে আছে ওর? কে বলেছিলেন? হু ওয়াজ দ্য প্রোপাগেটর অফ দ্য থিওরি অফ ম্যান মেড? নর্মদা এবং ভরুচ। এক, নর্মদা ও ভরুচ। আরো বাকি আছে, আরো প্রশ্ন আছে, উত্তর নেই ওর কাছে, আমি জানি তো। যখন গোটা ভারতবর্ষ আতঙ্কে প্রায় ঘরে সেঁধিয়ে গেছে করোনার ভয়ে, একজন বলেছিলেন ও করোনা ফরোনা কিচ্ছু নেই, ওটা কেন্দ্রের চক্রান্ত, মনে আছে ওর? থার্ড, আয়লা যখন এখানে বিধ্বস্ত করেছে কেন্দ্রকে, কে বলেছিল 1 পয়সা দেবেন না? এই কথাগুলো হয়েছিল। তাই রাজনীতি অনেক অতীত। আমি বলি এবার পজিটিভ দিকটা বলি, জায়গার মধ্যে এবার বলি একটা অংশের মধ্যে আমি নিজে এইরকম ভয়াবহ ঘূর্ণিঝড় নিজের চোখে দেখেছি। আমার বাড়ি যেখানে মেদিনীপুরের দাঁতন অঞ্চলে 97-98 সালে একটু ইয়েগুলো দেখো, ভয়াবহ ঘূর্ণিঝড় আমি নিজের চোখে দেখেছিলাম। আমি তখন কলকাতা থেকে গিয়ে দেখি এরকম যে ঘটতে পারে আমার জানা ছিল না, আমি চোখে দেখেছি নিজের চোখে। তাই মানুষের এই কষ্ট দুর্দশাগুলো আমি দেখেছি। সুতরাং এগুলো নিয়ে রাজনীতি করা উচিত নয়, কিন্তু যারা রাজনীতি করার ব্যাপারে অভ্যস্ত তারা করছে। ওখানে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং কেন্দ্রে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। বিজেপি ওদের পাশে থাকবে। থ্যাংক ইউ জানাচ্ছি, মানে ধন্যবাদ জানাচ্ছি যে উনি স্বীকার করলেন যারা রাজনীতি করার তারা রাজনীতি করছে। উত্তরবঙ্গে গেরুয়া এই যারা করছে তৃণমূল কংগ্রেস করছে, এবং বলে দিচ্ছি তৃণমূল করেছেন। দিলীপ ঘোষ প্রথম কথা বলছেন, দিলীপ ঘোষ এই কথাটা বলেছেন, আর কেউ বলেনি। এবং দিলীপ ঘোষ বলার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বলেছে আবাস দুর্নীতির কথা। আমি ছোট্ট দুটো জায়গার কথা বলবো। বনগাঁর লোক 19 নম্বর ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ড গত বছরের পৌরসভা ইলেকশনে জিতেছিল হচ্ছে বিজেপি, সেখানে কত আবাস করেছে, তাহলে তার দুর্নীতির টাকা কোথায় গেল? সায়নদীপের কাছে শুধু কি রাজনীতি দেখা যাচ্ছে এখানে? মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রধান তিনি যাচ্ছেন। আমি অয়নদা বলছি যে 30 তারিখ জলপাইগুড়ি থেকে ট্রেনে উঠলাম, কলকাতা নামলাম 31 তারিখ, আর 31 তারিখই জলপাইগুড়ি মানে তছনছ হয়ে গেল এই ঝড়ে। ওখানকার মানুষের প্রতি সমবেদনা, যারা মারা গেলেন তাদের প্রতি শ্রদ্ধা, কিন্তু বলতেই হচ্ছে ঝড়ে মানুষ মরে আর ফকিরের কেরামতি বাড়ে। মাঝরাতে চলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে ওই প্লেন ধরে যে জলপাইগুড়ি মানুষের পাশে দাঁড়াতে। আমি আয়লার কথা ছেড়ে দিলাম, ম্যানমেড বন্যার কথা ছেড়ে দিলাম, বামফ্রন্ট সরকারকে আটকাতে সাহায্য যাতে করতে না পারে PM to DM, এই অসভ্যতা রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন। আমফানের সময় সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, কালীঘাট থেকে কত দূর, দুদিন বাদে এরিয়াল ভিউ শুধুমাত্র করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আজকে গিয়েছেন বলে ওইগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। অবশ্যই যদি নির্বাচন না থাকতো উনি যেতেনও না। এরিয়াল ভিউ করে ঘুরে এসে বসিরহাটে প্রশাসনিক সভা করেছেন, ওখানে যে মানুষগুলো আক্রান্ত তার পাশে যাননি। আমি শেষ করছি, আমার শেষ পয়েন্ট যে এই প্রশাসনের নির্লজ্জতা। এরপরেও দেখেছি আমফানের ত্রাণের টাকা, ত্রিপল, চাল, সেগুলো প্রশাসনকে সামনে নিয়ে তৃণমূল চুরি করেছে। আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মসিয়া সাজবেন যে বক্তব্য আবাস নিয়ে ওখানে গিয়ে শুভেন্দু অধিকারীরা আবাস যোজনার টাকা চুরি করতে সাহায্য করেছে, শুভেন্দু অধিকারীদের মুখ নেই। প্রমাণ হয়ে গেছে কোন বামপন্থী নেতারা যুক্ত ছিলেন, কোন বিজেপি নেতারা যুক্ত ছিল। এখন মুশকিল হচ্ছে সন্দেশখালী বা আগের আলেয়া বা আমফানের কথা যখন হচ্ছে, আমফানের সময় মুখ্যমন্ত্রী রাতের পর রাত জেগেছেন প্রশাসনের সঙ্গে, কারণ ওটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয়েছিল, সেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছিল। সেইটা যে কেউ ভিডিওগুলো দেখে নিক। আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে, আমার বিজেপি প্রতিনিধির উদ্দেশ্যে কোশ্চেন। ঝড়ে 4 জন মারা গেছে, আর উত্তরবঙ্গে বিজেপি ঝড় দিলীপ ঘোষ মন্তব্য করেছে, এই মন্তব্য কি আপনারা সমর্থন করেন? দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন যে ঝড়ে গেরুয়া শিবিরের ঝড় উঠবে, এটাই তো প্রথম সকালবেলা রাজনীতির সূত্রপাত দিলীপ ঘোষের। একটা কথা বলি, সেটা হচ্ছে যে ঝড়কে নিয়ে আমি মনে করি কোনো রাজনীতি হওয়া উচিত নয়। 1, 2,
মানুষের কষ্ট হয় এমন কোনো কথা বলা উচিত নয়। একদম, আমি একদম স্পেসিফিক্যালি বলছি। কিন্তু আবার এটাও ঠিক, তিনি এই কষ্ট মানে এই ব্যাপারটাকে তিনি হয়তো প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু আমি বলতে এখানে একদম কোথাও দ্বিধা নেই যে এটা না বললেই ভালো। ওকে চন্দন বলে দিলাম তো, না বললেই ভালো। এর মধ্যে রাজনীতি খোঁজা না দুর্গতদের পাশে থাকা? সবাই বলছেন দুর্গতদের পাশে আছি, দুর্গতদের পাশে আছি, বিজেপিও বলছে, কিন্তু কোথাও কি ভোটের জন্যই? দেখো, তুমি যদি ব্রডার বেসে রাজনীতির কথা বলো তাহলে আমি বলবো যে এটা রাজনৈতিক পরিসত্ব নয়, কিন্তু তার পাশাপাশি এটাও বুঝতে হবে এটা কূটনীতি হচ্ছে। ইনফ্যাক্ট এটা কিন্তু রাজনীতি, এটা ডিপ্লোমেসি। কীরকম প্রত্যেকেই নির্বাচনের আগে মাইলেজ নেওয়ার যে চক্রান্ত আমি বলছি, কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু মেপে মেপে করা হচ্ছে এবং তুতু মায় ওই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ওই খেলাটা চলছে। এখন প্রশ্নটা এখানে যে ওই মেয়েটি যে প্রশ্নটা করলো, ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন, যে এর মধ্যে রাজনীতির অনেক বাইরে মানব সেবাটা ছিল এবং সেটা প্রশাসনিকভাবে। ধরো আমরা যে আলোচনাগুলো করছি সেখানে আমি তোমাকে পার্সোনালি বলছি, অধীর চৌধুরীকে পৌঁছতে হয় না, আমার জেলা সভাপতিরা পৌঁছে গেছে 4টে ডিস্ট্রিক্টে, কংগ্রেস কর্মীরা পৌঁছে গেছে। তোমরা প্রচার করবে না এই কারণে ওই তুতু মায়ের খেলা। আমি বলছি ডাইমেনশনাল চেঞ্জগুলো যেভাবে করা হচ্ছে, আমি তোমাকে এই কথাটাই বলছি যে রাজ্যপাল চলে গেছে। আমি তোমাকে বলছি সব রাজনৈতিক প্রশ্নটা নয়, রাজনৈতিক দলের প্রশ্ন নয়। আজকে ওখানে পৌঁছবে সেই মানুষগুলো যারা সেবা করতে পারবে, সাহায্য করতে পারবে, প্রশাসনিক ব্যবস্থাকে ত্বরান্বিত করতে পারবে। আমি বিশ্বজিতের কাছে যাবো যে পশ্চিমবঙ্গে কি এটাই নয়া সংস্কৃতি? দুর্যোগ হোক, দুর্গত লোক হোক, তাদেরকে নিয়ে রাজনীতি, তাদেরকে নিয়েও রাজনীতি, এটাই কি পশ্চিমবঙ্গে নয়া সংস্কৃতি? পশ্চিমবঙ্গের নতুন সংস্কৃতি হচ্ছে বিধিবদ্ধ সতর্কতা যেমন থাকে বিভিন্ন দোকানে ধূমপানের ক্ষেত্রে, যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বলে সিগারেট বিক্রি হচ্ছে, ঠিক তেমনভাবে প্রত্যেকে গেলেন ওই দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে, গিয়ে বললেন আমরা কেউ রাজনীতি করব না এবং প্রত্যেকে শেষ করলেন রাজনীতি দিয়ে। কেন? কারণ কি? মানুষ কেন হতাশাগ্রস্ত হবে না এই রাজনীতিবিদদের প্রতি? তার কারণ হচ্ছে একটা সংকট তৈরি হলে কিভাবে সেই সংকটের মোকাবিলা করা যায়, আজকে প্রশাসন, রাজনৈতিক নেতা, এলাকার কর্মী তারা সেটা করবেন। যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তাহলে সেই মুহূর্তে ঝড়ের পরে ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান খাবে কি? এর পরের পেশা কি হবে, অল্টারনেটিভ পেশা, সেই কথা কে বলবে? খালি গিয়ে বলবো রাজনীতি করব না, আর সেই মানুষগুলো যাতে রাজনীতিতে অর্থাৎ সামনের লোকসভায় আমার উপর আস্থা তৈরি করে, আমার যে রাজনৈতিক দল তার উপর নেতৃত্ব তৈরি, মানে একটা ইমেজ বিল্ডিং তৈরি হয়, সেই কারণে চেষ্টা করছে। না, পলিটিক্যাল অ্যাস্ট্রোলজি নয় যে মুখ্যমন্ত্রী যেতেন কি যেতেন না বা কি হতো কি, কিন্তু যে গেছেন এটা কিন্তু প্রশংসার যোগ্য। বিরোধী দলনেতা গেছেন, এটাও প্রশংসার যোগ্য, কিন্তু গিয়ে মানুষের এই সমাধানের পথ সেটা কেউ দেখাচ্ছে না। এইখানে মানুষকে ভাবতে হচ্ছে। এক নম্বর হচ্ছে বিমলদা, আপনারা বলছেন মুখ্যমন্ত্রী গেছেন মাইলেজ নিতে। আজকে উত্তরবঙ্গে বিরাট অনেকটাই 2019-এ গেরুয়া ঝড়, 2021-এ সেই গেরুয়া ঝড়কে একটু হয়তো থামাতে পেরেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই গেরুয়া অধ্যুষিত এলাকাতে মুখ্যমন্ত্রী কি মাইলেজ নিতে যাবেন? না, গেরুয়া অধ্যুষিত, হলুদ অধ্যুষিত, যেখানে খুশি যান, আমার কোথাও কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী যেখানে খুশি যাবেন। আমার বক্তব্য হচ্ছে এই বিপদগুলো থেকে আমরা তো একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে আমরা কি হলে কি হতে পারতো। সেখানে ম্যাক্সিমাম বাড়িগুলো ভেঙেছে কিন্তু কাঁচা বাড়ি, দেখো কাঁচা বাড়ি। তাহলে পশ্চিমবাংলা কত কাঁচা বাড়ি রয়েছে? কেন কাঁচা বাড়ি রয়েছে? একটু গিয়ে দেখো তো অন্ধ্রপ্রদেশে, একটু গিয়ে দেখো উড়িষ্যায়। আমি একাধিক জায়গায় গিয়ে দেখেছি উড়িষ্যায় সরকার কাঁচা বাড়ি প্রায় রাখেনি। তামিলনাড়ু অঞ্চলে, অন্ধ্রপ্রদেশে সরকার, তারা আমাদের বিরোধী পক্ষের সরকার, তারা আমাদের দলের সরকার চলে না, তারা বিশেষত এই উপকূলবর্তী অঞ্চলে অধিকাংশ পাকার বাড়ি বানিয়ে ফেলেছে। এখানেই সরকারটা কি করছিল? আবাসের টাকা কেন্দ্র দিচ্ছে না, চুরি হয়েছে, আবাসের টাকা দিচ্ছে না বলছো তোমরা। সে আবাসের টাকা থাকলে নাকি এই কাঁচা বাড়ি থাকতো না? তাহলে এরকম ভদ্রলোক আছেন, তাই জন্য বিমল বাবুর কথাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ বিমল বাবু ঘুরিয়ে আবার স্বীকার করে নিলেন 17-18 সালের পর থেকে আবাসের টাকা কিভাবে আটকে রাখা হয়েছে। শাস্তি দিন, মানুষের টাকা কেন আটকাচ্ছেন? আপনাদের এমপি আছে, আপনাদের লোক আছে ওখানে, শাস্তি দিন। যে কেউ অন্যায় করলে শাস্তি দিন। আমি তো বলছি যে 19 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, বনগাঁ পৌরসভার 19 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 2015 থেকে 2020 যে শাসক ছিল সেটা হচ্ছে বিজেপির লোক। সেখানে সব থেকে বাড়ি হয়েছে, সব থেকে বেশি বাড়ি, হাজার হাজার বাড়ি হয়েছে সেইখানে। সেই বাড়িগুলো থেকে কি তাহলে কাটমানি খাওয়া হয়েছে? বারবার বলা হয় 100 দিনের টাকার দুর্নীতি, এই আবাসের দুর্নীতি। এই আবাসের টাকা দিচ্ছে কে এখন? কেন্দ্র দিচ্ছে না বলে রাজ্য সরকার দিচ্ছে। সেই টাকা
ঢুকে যাচ্ছে দুর্যোগের মধ্যে, সেই ইস্যু ঢুকে যাচ্ছে আমাদের প্রথম দুর্যোগের কথা হলো মধ্যে। যে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক তৎপরতাই কাম্য, কিন্তু ঘটনাক্রমে এবং নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই হাইপার অ্যাক্টিভ আর বাকি সময় তার নির্লিপ্ত মনোভাব, এটাই খুব ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস। আর এই যে আবাসের যোজনা, আবাসের টাকা থেকে শুরু করে এবং এই ত্রাণের টাকা, এটা অতীতের অভিজ্ঞতাই আমাদের প্রমাণ করেছে যে কিভাবে এই আবাস এবং ত্রাণের টাকা নিয়ে নয় ছয় করেছে প্রশাসনিক মদতে শাসক দল। সেই কারণেই আবার এই জলপাইগুড়ির ঘটনার প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো উঠে আসতে বাধ্য। তৃণমূল নেত্রী এটাকে অস্বীকার করতে পারবেন না। এবার তৃণমূলের উদ্দেশ্যে কারো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, মাইক্রোফোন নিতে হবে প্লিজ। আমার প্রশ্ন তৃণমূলের জন্য। জোরে জোরে। উত্তরবঙ্গে গত বছর নির্বাচনে আপনাদের ফল ভালো হয়নি, তা এইবারটা কিভাবে আপনারা ঘুরে দাঁড়াবেন বলে ভেবেছেন? এই ঘুরে দাঁড়ানো কি? এই টর্নেডো ঘুরে দাঁড়ানো কি? টর্নেডো একটা হচ্ছে রোলিং ব্যাক দ্য স্টেট। কেন্দ্রীয় সরকার সেখানে নিওলিবারাল ইকোনমিটাকে এমন ভাবে আনার চেষ্টা করছে, ব্যবসায়িক গোষ্ঠীর কাছে সব বিক্রি করে দিচ্ছে। তার বদলে আমরা যেটা করছি ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন, অর্থাৎ নিউ ইনস্টিটিউশনালিজম, যেখানে আমরা আরো বেশি দায়বদ্ধতার সঙ্গে কাজ করছি। আমরা বলেছি যে তোমরা টাকা আটকেছো, তোমরা বেসরকারিকরণের কাছে কেন বারবার তো বলছে চুরি হয়েছে। আরে টাকা আটকেছে 17-18 শাস্তি কোথায় হয়েছে? একটা চিঠি দেখাচ্ছে টাকা আটকেছে 156টা। আচ্ছা প্রদীপ্ত বাবু, একটু আদালতে যাচ্ছেন না কেন? একটু হাইকোর্টে যাচ্ছেন না কেন? যেটা কেরালার সুযোগ আছে, আপনাদের সেই সুযোগ নেই। বিজেপিকে এরা আদালতের কথা বলছে, কেন আদালতে তো সারদার জন্য গিয়েছিল এরা। গরিব মানুষের টাকা চুরি করেছেন, এখানে তৃণমূল বিজেপির প্রসঙ্গ নেই। গরিব মানুষের টাকা চুরিটাই প্রধান প্রসঙ্গ। এটাই হচ্ছে বাংলামের উদাহরণ। আপনারাও তো বিরোধী, আপনারা কেন আদালতে যাচ্ছেন না? সিপিএম বা আপনারা আদালতে যাচ্ছেন না কেন? কি প্রসঙ্গে? আবাসের টাকা পাচ্ছে না, আবাসের টাকা চুরি হয়েছে না হয়নি? আবাসের টাকা নিয়ে কটা প্রশ্ন কংগ্রেস এই পার্লামেন্টে করেছে, এটা 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 ভেবে দেখো। মূলত আমি তোমাকে কেন বলছি এই প্রসঙ্গটা, যে আবাসকে নিয়ে যে দুর্নীতি, সে দুর্নীতির কথা আমরা বারবার বলছি। অ্যাট দি সেম টাইম এটা বলছি যে কেন্দ্রীয় সরকার যে কমিটিগুলো এখানে এনেছেন, বিভিন্ন সময় ইনভেস্টিগেশন করেছেন, তার রিপোর্টটা কোথায় গেল? আমরা পাশাপাশি এই প্রশ্নগুলোও করছি, খুব স্বাভাবিক প্রশ্ন। একদম ভালো প্রসঙ্গ তুলেছেন। তার কারণ হচ্ছে, দেখো একটা কথা দিয়ে এখানে শেষ করা যেতে পারে। আজকে যখন বলছেন এই শুভেন্দুবাবু যে 22 লক্ষ বাড়ি, আচ্ছা এর সার্টিফিকেশনগুলো, অর্থাৎ বাড়ি কারা তৈরি করলো, কিভাবে প্রসেস হলো, এই এন্টায়ার রিপোর্টটা দিলে বোঝা যাবে যে এই ঘূর্ণিঝড়ে কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সভা করেছিল, সভা করেছিল শুভেন্দু অধিকারী, আবাসের ফর্ম বিক্রি করে বিলি করেছিল, তার কি হলো? গভর্নমেন্ট থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করেছিল এই আবাস যোজনার উপর, তারপর দাঁড়িয়ে এই আবাস যোজনার টাকা কিন্তু সেই সময় ছাড়া হয়েছিল। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট জানতো না যে এখানে এই আবাস যোজনায় বেপরোয়া দুর্নীতি হচ্ছে? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট আছে, এই সমস্ত দুর্যোগের এলাকাতেও গিয়েছিল, সেখানেও কোথায় কোথায় আবাসের টাকা পায়নি সব বলেছিল, কিন্তু কেন্দ্রীয় দল তো সেরকম খুঁজে পায়নি যা জানা যাচ্ছে রিপোর্টে। কে বললো আপনাকে? আমি শুধু তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বলি, তৃণমূলের নেতা হিসেবে ভবিষ্যৎ খুব ভালো, কারণ জিনিসগুলো ঘুরিয়ে দিতে তৃণমূল তো ওস্তাদ। সেই জন্য নিওলিবারালিজম, নিও ইনস্টিটিউশনালিজম। আরে ইনস্টিটিউশন থাকলে তো নিউ ইনস্টিটিউশনালিজম আসবে, ইনস্টিটিউশন থাকলে তো তুলে ছেড়ে দিয়ে তো কেন লটারি কোম্পানির মতো ইনস্টিটিউশন আছে? সান্তিয়াগো মার্টিন উত্তর দিচ্ছে না, বামেরা ইররিলেভেন্ট একটা পার্টি। আপনাকে সাপোর্ট করেছে, আপনাকে সাপোর্ট করছে। তৃণমূলের আশীর্বাদ আপনারা পাবেন। আমরা ইররিলেভেন্ট মানেই তৃণমূল আপনাদের সবচেয়ে ভালো সেটা সুযোগ দেবে। যে এই 2018-19 সাল থেকে কেন্দ্রীয় সরকার বারবার ওদের বলেছে 100 দিনের কাজের প্রকল্পে চুরি হচ্ছে, চুরি হচ্ছে আবাস যোজনায়। 2021 পাল্টা কি বলছে? আমি বলি শাস্তি দিননি কেন? কে শাস্তি দিল? মানুষদেরকে শাস্তি দিয়েছেন কেন? আইন হচ্ছে কারা শাস্তি পেলেন? এই মানুষগুলো শাস্তি পেলেন। ও পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক খুব ভালো জানে যে কেন্দ্র রাজ্যের যা সাংবিধানিক ব্যাপার, সেখানে কেন্দ্র শাস্তি দিতে পারে না, এটা রাজ্য দিতে পারে। কেন্দ্র টাকাটা বন্ধ করতে পারে। কমিটিগুলো পাঠানো হলো কেন? একটা জিনিস বুঝতে হবে, এই যে কমিটিগুলো এখানে ইনভেস্টিগেশন করেছে, সেই রিপোর্টগুলো কোথায় গেল? মানুষ তো জানতে চায়। কেন্দ্র তো একতরফা ক্লারিফাই করতে পারে না, বুঝতে হবে আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলকে 100 দিনের কাজের প্রকল্প এবং এতে সুপ্রিম কোর্টে চলে যাক। বিমলদা একটা কথা বলো, কথা বলেছে, কাজ করে, ডকুমেন্ট পেশ করে, ওকে সুপ্রিম কোর্টে চলে যাক, কেউ বারণ করেনি। যে ইনস্টিটিউশনালিজমের কথা বলেছে, এটা কারাপশন ইনস্টিটিউশন। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে একটা ট্রেন্ড আছে, একটা ঐতিহ্য আছে এই ধরনের বাড়ি। পর 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 আমরা এই ধরনের বাড়ি বহু বছর ধরে দেখে এসেছি। আবাস প্রকল্পের টাকা পেলেই কি এরা বাড়ি করতেন
বা পাননি এরকম কোনো অভিযোগ তো আমরা শুনিনি তাদের মধ্যে থেকে যে আবাস প্রকল্পের টাকা পায়নি। কিন্তু বিরোধী দল বলছে আবাস প্রকল্পের টাকা পাওয়া যায়নি। আবাস প্রকল্পের টাকা তাদের ছিল, তাদের ঐতিহ্য কি মানতেন না? আমি এটা রাজনীতির বাইরে থেকে বলছি একটু, যে তাহলে কি এই ক্ষতি হতো না আবাস প্রকল্পের টাকা পেলে? আবাস প্রকল্পের টাকা পেলে হয়তো বাড়ি তৈরি হতো, সেখানে হয়তো ঝড়ের প্রভাবটা এতটা না হলেও ঝড়ের প্রভাব পড়তো। কিন্তু রাজনীতিবিদরা যখন যাচ্ছেন রাজনীতির কথা বলছেন, তার আগে থেকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে আমার একটা প্রশ্ন অয়নদা জাগে, সাধারণ মানুষ যারা আছেন এখানে তাদেরও, এই যে বারবার বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, টাকাটা কার? কেন্দ্রীয় সরকারের টাকা? আমার আপনার এখানে আমরা যারা আছে আমাদের ট্যাক্সের টাকা, আর যারা শাস্তি পাচ্ছে তারা আমাদের এখানকার মানুষ, তাদের টাকা দেওয়া হচ্ছে না। তাহলে যদি কেন্দ্রীয় সরকারের যে পর্যবেক্ষক দল আসছে 2023 সালের 21শে ফেব্রুয়ারি, তারা পর্যবেক্ষণ করার পরে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিফ সেক্রেটারিকে যে চিঠি পাঠান, সেই চিঠিতে লেখেন 2-1টা ছাড়া তেমন কোনো বড় অভিযোগ নেই। তাহলে সাধারণ মানুষকে রাজনীতি দিয়ে বোকা বানানো হচ্ছে কেন? আমার বক্তব্য, যদি অন্যায় করে তৃণমূল কংগ্রেস তাদের আমরা কঠোর শাস্তি চাই, কিন্তু সাধারণ মানুষ কেন শাস্তি পাবে? আমাদের ট্যাক্সের টাকা বঞ্চিত হচ্ছে তারা। বাঁকুড়ার একটা সভা আপনাদের মনে আছে গত বছর, যেখানে শুভেন্দু অধিকারী সভা করে ফর্ম বিক্রি করলেন। সেইখানে বললেন তোমরা আমার সভায় ভরাও, তোমাদের বাড়ি করে দেবো আমি। ততক্ষণে কিন্তু দুর্নীতির অভিযোগ এসে গেছে, ততক্ষণে কিন্তু কমিটি চলে এসেছে। তার মানে একটা ফোনে টাকা এসে যাবে। কে বলছে? সুকান্ত মজুমদার। একটা ফোনে টাকা আসবে। সভার প্রসঙ্গ যখন তুললো প্রদীপ্ত, তখন বলি যে আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী, হ্যাঁ আমি বলছি, ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন এবং বার্নিশ যে এলাকায় 500 সব থেকে বেশি বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে, সেই জায়গাও গেলেন। কিন্তু ক্ষতিগ্রস্তদের সঙ্গে না থেকে ওই কিছুক্ষণ থেকে কোচবিহারে জনসভা করলেন। আজকে তো রাজনীতিই করলেন, রাজনীতির বাইরে থাকতে পারতেন না। ওখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন এবং তারা ত্রাণ কার্যে অংশ নিচ্ছেন। ভারতীয় জনতা পার্টি বা সংঘের কর্মীরা এই কাজগুলো করে থাকেন। আপনাকে উদাহরণ দিই, গুজরাটের ভূমিকম্পের কথা মনে আছে? সেই সময় যে সমস্ত রিপোর্টগুলো বা সেই ইতিহাসটা একটু জানবেন, দেখবেন ওখানে বহু মানুষ শেষ হয়ে যেত যদি সংঘের কর্মীরা জীবনকে বিপন্ন না করে ঝাঁপিয়ে না পড়তো। সেখানে বিজেপির কর্মীরা পুরো বিজেপির কর্মীরা কাজ করছেন। বিজেপির কর্মীরা লোক পাঠান। আমি জানি না আপনাদের ক্যামেরা দেখতে পাবেন কিনা। আমি তো এখান থেকে খবর পেয়েছি বিজেপির কর্মীরা ওখানে কাজ করছেন। রাজনীতি না করে অয়নদা, রাজনীতি সাধারণ মানুষ কাজ করছে। একটা জায়গা দেখেন বিজেপির লোক আছে ওখানে কাজ করা যায়। বিমল বাবুর কথায় ইররিলেভেন্ট বামেরা রেড ভলেন্টিয়ার হয়ে কোভিডের সময় যখন গভর্নমেন্ট কোনো সাহায্য করতে পারেনি, তখন দাঁড়িয়ে ওই কোভিডের 2 মাস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে যে একটা হিস্টোরিক্যাল টাস্ক করেছে। এইটাই হলো বামপন্থা এবং এইটাই হচ্ছে রাজনীতি। আর সাধারণ মানুষের কিন্তু কোনো পতাকা হয় না, সাধারণ মানুষের কোনো রং হয় না, তাদেরকে ওরা রেড ভলেন্টিয়ার বলতে পারে। কিন্তু এইখানে সাধারণ মানুষরা কাজ করছে। মনে আছে সেই রেল, সম্বলপুরের রেল দুর্ঘটনা? সেখানে সাধারণ মানুষরা কাজ করছে। ভবিষ্যৎ ফিউচার একদম পরিষ্কার যে এই দুর্যোগ নিয়ে আগামী দিনে আর কয়েকদিনের পরেই ভোট, এই প্রথম দফায় এই এলাকাগুলোতেই এইখানে এই দুর্যোগে ইস্যু করবে 2 দলই, বিশেষ করে তৃণমূল এবং বিজেপি। খুব স্বাভাবিক, এই প্রাকৃতিক দুর্যোগেদের সুযোগ দিয়ে দিল। প্রশ্নটা এখানে, আমি সেই জন্য বললাম এদের কোয়েশ্চেনগুলো খুব রেলিভেন্ট, কিন্তু প্রশ্নটা এখানে সেটা হলো যে এই তুতু ম্যামের খেলার মাঝখান থেকে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কোনো ব্লুপ্রিন্ট আছে কি? মুখ্যমন্ত্রী সাময়িকভাবে যেটা বললেন, বিরোধী দলনেতা সাময়িকভাবে বললেন, আবার দিলীপ বাবু একটু কৌতুক করলেন। এই যে পুরো ঘটনাটা, এই ঘটনার মধ্যে ফোকাসটা কি হচ্ছে? নেগলিজেন্সি, উইথড্রোয়াল, ইনডিফারেন্স, এগুলো প্রমাণ হচ্ছে। অর্থাৎ রাজনীতি করবো না বলে যারা রাজনীতি করছেন তারা শুধুমাত্র নিজের বেনিফিট দেখছেন। তুমি যে কথাটা বললে খুব প্রাসঙ্গিক, তার কারণ এই যে নির্বাচনটা এসছে, নির্বাচনে 2টো দল ভাগ হয়ে এই 2টো দলের মধ্যে যাতে সংঘাত হয়, সেই সংঘাতের বাতাবরণ তৈরি করছে। কিন্তু এর মধ্যে একটা মিউচুয়ালিজমও আছে। বামফ্রন্ট, লেফট, কংগ্রেস, এরা যারা ওখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে অংশ নিচ্ছি, সেক্ষেত্রে স্বীকার্য কিন্তু সেগুলো হচ্ছে না। দিলীপ ঘোষের কথা বললেন, দিলীপ ঘোষ এই ইস্যুতে একটুখানি ব্যঙ্গাত্মক একটা কথা বললেন, একটু মজার ছলে বললেন, যেটাকে বলা হচ্ছে যে মস্করা করলেন দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ শোকজ হয়েছিলেন, দিলীপ ঘোষ শোকজ করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোনটা নিয়ে? মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য, মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে হ্যাঁ শোকজ করা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও, বিজেপির। কিন্তু নির্বাচন কমিশনের শোকজের পরেও বেলাগাম ছিলেন দিলীপ ঘোষ। ভাঙবো আজও, তবু মচকাবো না।
দেখুন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দিলীপ ঘোষ এমন মন্তব্য করেন যা ঘিরে জোর শোরগোল পড়ে যায়। কমিশনে গিয়ে নালিশ করে তৃণমূল। সেই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে কড়া বার্তা দিল কমিশন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে সতর্ক করল নির্বাচন কমিশন। কমিশনের মতে অত্যন্ত নিম্নমানের মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার মন্তব্য অশোভনীয় এবং নিন্দনীয়। দিলীপ ঘোষ ব্যক্তিগত আক্রমণ করেছেন, এরকম ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতে হবে সতর্ক করল কমিশন। তারপরেও দিলীপ ঘোষ যেন ভাঙবো তবু মচকাবো না। আমি ওই কথা বলেছি, আগামী দিনে আমি ভাষা যাতে ঠিক হয় সে সতর্কতা। আমিও কমপ্লেন করেছি এখানে আমার বিরুদ্ধে প্রার্থী যে ধরনের শব্দ ব্যবহার করেছেন। আমিও দেখতে চাই ইলেকশন কমিশন তাকে শোকজ করে কিনা, নাহলে ভাববো এগুলো একতরফা হচ্ছে। এই বিতর্কের সূত্রপাত গত 26শে মার্চ দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে। দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে তৃণমূল, কমিশনে নালিশ জানায়। দাবি করে লোকসভা ভোটে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। তৃণমূলের অভিযোগ এবং জেলা শাসকের রিপোর্টের ভিত্তিতে দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। শোকজের জবাবের পর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে এবার সতর্ক করল কমিশন। এমন কথা বলেন কেন? তারপর লিখে ক্ষমা চাইতে হয়। আমরা বলেছিলাম শুধু শোকজ করবেন না, তারপরে পদক্ষেপ নিন, নয় প্রচার প্রক্রিয়া থেকে বাদ দিন, তাতেও যদি উত্তর না দেয় প্রার্থীপদ থেকে বাদ দেওয়া যায় কিনা দেখুন ইত্যাদি। তো অন্তত সেন্সারটুকু করেছেন বলে একটা বার্তা দিয়েছেন। সতর্ক হওয়া উচিত, মান সম্মান থাকলে সতর্ক হওয়া উচিত। অবান্তর কথা উনি বারে বারে বলেন। উনি নিজে একটা ভোটের প্রার্থী হয়েছেন একটা জায়গায়, আর এটা মনে রাখুন যে ওনাকে পুরনো ক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছে। কেন সরিয়ে দিয়েছে, কি জন্যে সরিয়ে দিয়েছে, সে বিষয়ে উনি ওইগুলো চিন্তা করুন। কমিশন বলেছে যে সতর্ক করে দিয়েছে। এরপর আমরা দেখব কমিশন সতর্কতা তিনি অবলম্বন না করে এইসব বললে আমরা পরের পদক্ষেপ কি নেব সেটা দেখতে পাবেন। দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও সতর্ক করেছে কমিশন। দিলীপ ঘোষের মন্তব্যের জেরে কমিশনের সতর্কবার্তা নাড্ডাকেও। অনেকের মতে এটা বিজেপির কাছে বিড়ম্বনার। অলরেডি দিলীপদা বলে দিয়েছেন যে আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকে সেই জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু অলরেডি ক্ষমা চেয়ে নিয়েছেন, তো ক্ষমা চাওয়ার পর তো এইসব বিষয়ে আর আমার মনে হয় বিতর্ক হওয়া উচিত নয়। দিলীপদা একটা কথা বলেছেন, দল তা সেই ব্যাপারে দলের মধ্যে কথা বল। নিউজ 18 বাংলা। ভাঙবো তবু মচকাবো না, আর ওই মন্তব্যের পরে শোকজ হওয়ার পরে আবার নির্বাচন কমিশনকে মেশো বলেছিলেন। আবার বলছি, আমি প্রশ্ন নেব প্রথম জনতার থেকে। কার প্রশ্ন? আপনার প্রশ্ন কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপিকে। দিলীপ বাবু বারবার যে কুমন্তব্য করছেন, অর্থাৎ কুমন্তব্য করছেন, তার জন্য যে বারবার বিড়ম্বনায় যে দিলীপ বাবু পড়ছেন, তা আপনাদের কি মনে হচ্ছে? বিড়ম্বনায় পড়ছেন দিলীপ বাবু নন, বিড়ম্বনায় তো জেপি নাড্ডা পড়ছেন। একটা কথা বলি, এটা হচ্ছে দিলীপ ঘোষ এই মন্তব্য করার পরে নিজে কিন্তু এই জন্য বলেন না এটা দুর্ভাগ্য, মানে দুঃখিত, আমি উইথড্র করছি বলেছেন। এক। দ্বিতীয় কথা, ভারতীয় জনতা পার্টি দল হিসেবে তার কাছে শোকজ করেছিল, এটা কি মানছেন? করেছিল অবশ্যই। ফলে আমরা মন্তব্যটাকে গ্রহণ করিনি, ফলে তার মন্তব্য যে দল গ্রহণ করেনি এর তো দ্বারা প্রমাণ। এবং আশা করব নির্বাচন কমিশনের এই চিঠির পরে দিলীপবাবু এই মন্তব্য করবেন না। কিন্তু এটাও তো ঠিক, এখানে কাউকে দিদি বললে রাগ হয়, মেসোমশাই উচ্চারণ করলে রাগ হয়। জানি না এর মধ্যে কি স্ল্যাং ওয়ার্ডগুলো রয়েছে। দিদি মশাই, মেসোমশাই তো ভদ্র শব্দ, আমরা তো এগুলো সম্পর্ক দিয়ে ডাকি। কাউকে দিদি ও দিদি বললে নাকি তো পাশে আছে, তাদের রেগে যায়। সুকান্ত মজুমদার বলেছেন এই মানে মেশোটা ফালতু, এ নিয়ে অভিযোগ করার আমি তো ফালতুই বলছি। সুকান্ত মজুমদার বলেছেন, যখন উনি মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলেছেন তখন বলেছেন হ্যাঁ এটা না বললেই পারতেন। কিন্তু কড়া মনোভাব রাজ্য নেতৃত্বে নেই। কড়া মনোভাবের কি আছে? এটাই যথেষ্ট কড়া মনোভাব। যেটা বলা হচ্ছে, আপনি যা বলছেন ওটাই কড়া মনোভাব। আমি শুধু একটা কথা, তাহলে এবারে আমাকে অন্য জায়গায় যেতে হবে। যারা এই অভিযোগগুলো করছে দেখালেন, তাদের মুখের ভাষাগুলো কি ছিল? প্রধানমন্ত্রীকে কাঁকড় মেশানো মিষ্টি খাওয়াবো শোকজ হয়েছিল? এই দল থেকে সাহস আছে ও শোকজ করার? একদম, এটা শুনিনি আমরা, এটা শুনেছি আমরা। মনমোহন সিংকে মিমিক্রি করে, মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, তিনি একটু অন্যরকম গলায় কথা বলেন। কে মিমিক্রি করেছে?
হয়েছিল, কি শপথ হয়েছিল, এসব বলে অনেক কথা বলছো। প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার কথা বলেছিল। সুবর্ণাকার হাসি লাগছে, দড়ি বেঁধে নিয়ে যাওয়ার কথা হাসিটাকে বলেছিল কোমরে প্রধানমন্ত্রী। দড়ি বাঁধার কথা কে বলেছিল? আপনার হাসিটাকে সুর্পণাকার হাসি মনে হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি বলেছিলেন, বা বিদেশিনীর মন্তব্য, যিনি আজকে ওখানে কংগ্রেসের লোক সাপোর্ট করছেন। এখন মুশকিল হচ্ছে যে দেখুন, আপনার এই চ্যানেলে সেদিনকে আমি শোয়েছিলাম এবং বিজেপির মুখপাত্র সেই ভিডিওটা এখানে দেখান, রাজ্য মুখপাত্র সেদিনকে কিভাবে দিলীপ ঘোষকে সমর্থন করেছিলেন। এখন এদের সমস্যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে কিছু না আসছে ততক্ষণ পর্যন্ত দিলীপ ঘোষ ঠিক, যেই কেন্দ্রের তরফ থেকে কিছু এলো, এই কে পাঠিয়েছো ওই চিঠিটা, কে মিডিয়ায় দিয়েছো, সেই নিয়ে এখন দলের মধ্যে তদন্ত চলছে। সুকান্ত মজুমদার তো তার উত্তরে বলছে যে ঠিক হয়েছে, বেরিয়েছে, ভালো হয়েছে। বললেন নির্বাচন কমিশনে যারা অভিযোগ জানাতে চাইছে তারাই কি বলেছে আগে, তারাই আগে কি বলেছে, আবার বলছে তারাই আগে কি বলেছে, এক পেশে বলছে। দেখুন দিলীপ ঘোষ কিরকম নিজের দলের প্রতি সন্দেহ করছে। নিয়ে বক্তব্য দিল্লি থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমি অন মাই ওন বলেছি, এই মন্তব্য না করলেই ভালো হতো। আমি বলেছি আজকে তো, সুতরাং আমি তৃণমূলের কাছ থেকে অন্তত কোনো ভদ্রতা শিখবো না। যারা ভদ্রতা জিনিসটা জানে না বলে দিয়েছে। ওকে বেশি ঝগড়া নয়, বেশি ঝগড়া নয়। দেশমাত্রটুকু জানেন না, কারণ আপনাদের সমস্যা হচ্ছে এখানে কোন পথে এখানে চলি আর কোন দিলীপ কথা ঘোষ বলি। কেন্দ্রিক, এখানে বিজেপি কেন্দ্রিক, এখানে তৃণমূল কেন্দ্রিক, নিজেরাই কিন্তু খেলাটা বানিয়ে ফেলছে। আমি এটাই বলতে চাইছি, টিএমসি এমএলএ বলেছিল ছেলে ঘরে ঢুকিয়ে দেবো, আর দিলীপ ঘোষরা সেই ট্র্যাডিশনটা মেনটেন করছে। আসলে মাইলেজ দেওয়ার জন্যই, মাইলেজ দেওয়ার জন্য হতে পারে, নেওয়ার জন্য বেশি, নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য দিলীপ ঘোষদের ওটাই একটাই যোগ্যতা, কিভাবে টিকে থাকতে হয়। এবং ওই যে বায়ানারিটা, মেরুকরণটা, তৃণমূলকে কিছুটা মাইলেজ দেওয়া, এটা দিলীপ ঘোষরা ভালো বোঝে। আচ্ছা, রাজ্যপালকে পদ্মপাল বলেছিলেন এই তৃণমূলের নেতারা। বিচারপতি সম্পর্কে কুণাল ঘোষ কি মন্তব্য করেছিলেন? লালা বাংলা থেকে পালা। বিধায়ককে এক্ষুনি আমি ভাবছিলাম এটাই বলবেন, এই একটাই বলতে পারবে। কেন পিন ফোটাও 100 বছর ধরে পিন ফোটাও এক বছর হলো। একসঙ্গে না ওই গল্প শুনিয়ে যাবেন। আরে তোমরাও তো 100 বছর ধরে একই গল্প শোনাচ্ছো। একজন মহিলা বিধায়ক, তৃণমূলের বিধায়করা বিধানসভার ভেতর হামলা করলো, আক্রমণ করলো। এই ট্র্যাডিশন, এই কালচার তৃণমূল বিজেপি কি হবে? শুভেন্দু অধিকারী এখন বিজেপির বড় নেতা। বলতে হচ্ছে কি এর বাইরে যাবে? বামপন্থীরা বিধানসভায় যা কাণ্ড করেছে, একটা মিটিং ওদেরও রাখাই বলে দেবো। এরা বিধানসভায় যা যা করেছে, এই বামপন্থীরা পশ্চিমবঙ্গ বিধানসভায় বাইরে যা অসভ্যতা আমার প্রশ্ন হচ্ছে, ওকে প্লিজ, ওকে প্লিজ, আপনার দিলীপ ঘোষ হয়েছিল কি কথা ভাবছিল, কি সবাই মিলে না, ওভারল্যাপ নয়, নোংরা কথাটা তো তোমরা চেয়েছিলে প্রার্থীপদ খারিজ, তোমরা চেয়েছিলে প্রার্থীপদ খারিজ, পেলে কি? সেন্সার, অশোভনীয়, নিন্দা। তোমরা খুশি? এবং শুধু তাই নয়, একই সঙ্গে জেপি নাড্ডাকে ইনস্ট্রাকশন করা হচ্ছে, এইটাও তো করা হয়েছে। দেখুন গতবার মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও ইলেকশন কমিশন শোকজ করেছিল, কিন্তু যখন ক্যা মে উন শহীদো কে নাম আপকা এক ভোট মাং সকতা হুঁ, মহারাষ্ট্রের লাটুরে শহীদদের নিয়ে বলা হলো, আমরা অভিযোগ করলাম, তখন কিন্তু মোদিজির বিরুদ্ধে ইসিআই কোনো ক্ষমতা নিতে পারেনি, কোনো পদক্ষেপ নিতে পারেনি। শহীদদের নিয়ে ভোট চাওয়াটা সাংবিধানিক। বিরুদ্ধে এরকম কথা বলল কমিশন, সেটাই তো বলছি। ভোটের সময় অনুব্রত মণ্ডল যখন পুলিশকে বোম মারার কথা বলে, তখন কোন নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়? এটাই তো তুমিও বললে যে বিজেপি এবং তৃণমূলের এই ট্রেন্ড বজায় রাখছে। আমি ঘরের বাইরে বেরোতে পারিনি, তারপরেও বিরোধিতা ছিলাম। যদি বামপন্থীরা এত তাড়াতাড়ি সিটি অনুব্রত মণ্ডলের কি ব্যবস্থা নিয়েছেন? প্লিজ, ওকে না, এইভাবে ঝগড়া না, কেউ শুনতে পাবে না। মাইক্রোফোন নামাও, আমি তো নির্বাচন কমিশনের কথাই বলছি। আমরা কি তার বিরোধিতা করছি? 2011 তৃণমূল ক্ষমতায় এলো, 2014 পর থেকেই কি এই রকম ধরনের কথাবার্তা পাল্টা বিজেপি? না, তখন থেকে নয়, এই রাজ্য কিন্তু অনেক আগে থেকে এই কুকথার পরম্পরা শুনছে। এই যে এইমাত্র স্যার বলছিলেন, অনিল বসু, বিনয় কোঙার, একের পর এক নেতারা কুকথা বলেছেন। কোন রাজনৈতিক দল সাধু বলুন তো কুকথার ক্ষেত্রে? তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতারা, মানুষ ভুইয়া তখন কংগ্রেসের নেতা ছিল, সে মন্তব্য করছে, একের পর এক মন্তব্য। আমি বলবো চন্দন, আমি বলতে হবে কংগ্রেস এই ব্যাপারে ভীষণ আরো অনেক বাচ্চা ছেলে মেয়েগুলো আছে, এরা অন্তত সাম্প্রতিকতম বক্তব্যই বোঝা যাবে। এ কথাই আমি বলতে চাইছি, কুকথার পরম্পরা এ রাজ্যে চলছে। কেন দিলীপ ঘোষের কথা বললেন? তার মূল কারণ হচ্ছে তিনি কর্মীদের চাঙ্গা করেন এই ভাষায়। দিলীপ ঘোষ প্রথম এই কথা বলেননি,
যে 2014 বলছো, সেই 2014 থেকে ভাবো, একের পর এক ঘটনা আছে। আর একটা কি, রাজনৈতিক শক্তি দেখানো। নির্বাচনের আগে আমি যদি কর্মীদের চাঙ্গা করতে না পারি কুকথায়, তাহলে আমি আমার রাজনৈতিক শক্তি দেখাতে পারবো না। ভোকাল টনিক একটা সময় পিকে ব্যানার্জি খেলার মাঠে দিতেন, এখন রাজনৈতিক নেতারা তারা নিজেরা কোচ ভাবছে এবং কর্মীদের উদ্দীপ্ত করার জন্য সেই ভোকাল টনিক ব্যবহার করছেন। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি, তরুণ প্রজন্ম কি দেখছে বলো তো? আচ্ছা বিমল দা, মুখ্যমন্ত্রীর কপালে স্টিকারটা থাকবে, কদিন থাকবে, এটাও কি গ্রহণযোগ্য? না, আসলে কি জানো তো, আপনি তো অধ্যাপক, আমরা একটু আপনারও গায়ে লাগে না? তো সিন্দুরে মেঘ দেখলে ভয় পাই। হঠাৎ করে দেখলাম একজনের পা কোথায় অ্যাক্সিডেন্ট হলো, সেই পাটা প্লাস্টার থাকলো, নির্বাচনের রেজাল্ট বেরোলো, প্লাস্টার খুলে গেল। এগুলো দেখলে মাঝে মাঝে একটু প্রশ্ন হয় আর কি। তার মানে দিলীপ ঘোষকে সমর্থন করছে? না, দিলীপ ঘোষকে সমর্থন করছি না। দিলীপ ঘোষ যা বলেছেন সবসময় ভুল বলেন তাও নয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে একটা মানুষ যখন ওই রাখাল বালক আর গরুর মতো, আর বাঘের মতো প্রত্যেকদিন মিথ্যে করে বলতো যে এই বাঘ এলো বলতো খেলাধুলো করছি, তারপর যখন বাঘ এলো পাশে কেউ নেই। মহিলা মুখ্যমন্ত্রী, আপনারা আমি আবার বলছি, মহিলা মহিলাদের সাংঘাতিক মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের যে কোনো মহিলার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, এবং এই মহিলার মাথায় আঘাত করেই পশ্চিমবাংলার রাজনীতিকে বদলে দিয়েছিল সিপিএম। মাথায় বাড়িটি মারতে গেল, রাজনীতিটাকে বদলে দিল। ফলে এগুলো করা উচিত নয়, এর ফলাফলগুলো বোঝা উচিত। এগুলো করা ঠিক নয় বলেই আমরা মনে করি। আমরা পরিষ্কার মনে করি যে প্রত্যেককে তার লিমিটটা মানতে হবে, আমি লিমিট মানলাম না। এই যে তৃণমূল একজনকে তার মুখপাত্র করেছে, সেই লোকটা এখন কথা বলে, তোমার কি মনে হয় কোনো ভদ্রলোক এইভাবে কথা বলে? কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের সম্বন্ধে বলেছেন, কুণাল ঘোষের সম্বন্ধে বলছেন, বলেই যাচ্ছেন, কিন্তু বলেই যাচ্ছেন, খুশি তাই বলে যায়। এমনকি 4 অক্ষরের অমুক ছেলে বলেছিলেন, বলেছিলেন মহিলাদের সম্পর্কেই বলুন আর পুরুষদের সম্পর্কেই বলুন, কি শিখবে এরা এই জনতা? আমরা আবারও বলছি যে কোনো কুকথা, কোনো অপসংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। এবং কুণাল ঘোষ যদি কোনো অন্যায় করে থাকেন, দল যেমন ব্যবস্থা নেবে, ইলেকশন কমিশনও নেবে। কিচ্ছু নেয়নি। আচ্ছা স্যার, আপনার ভালো আছে যে ব্যবস্থা কি হয়েছে? ইলেকশন কমিশন তো প্রযোজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু লেডি কিম যারা বলে, যারা 70-30 কথা ডাইরেক্টলি কমিউনাল ভোটের কথা বলে, যারা বলে আমরা 70% নিয়ে রাজনীতি করব, আমার ঘরে চাপালে কি হবে? দেখুন, শুভেন্দু অধিকারীর বক্তব্যটা মনে নেই। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা স্যারের মনে নেই নাকি? স্যার তখন মুখপাত্র হননি, আমি জানি না। আমার প্রশ্নটা এটা হচ্ছে যে বিজেপি মহিলাদের সম্মান করে, মনুবাদী একটা দল। নয়তো কেউ বলে দিদি ও দিদি থেকে শুরু করে ওই শূর্পণাকার হাসি বা কিংবা একজনকে বিদেশিনী বলে ওইরকম ভাবে টেঙিয়ে দেওয়া। একটা মহিলাদের এত সম্মান করেছে, একটা সভাপতির নাম বলুক না। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির নাম বলুক, বিজেপির রাজ্য সভাপতির নাম পশ্চিমবঙ্গে মহিলা মুখ আছে একটা বলে দিক। আরএসএস এর একটা মহিলা কেউ দায়িত্ব পেয়েছে এরকম বলে দিক, যিনি ওরকম দায়িত্ব পেয়েছেন। আরেকজন বিজেপির সভাপতি হয়েছেন, তার মহিলার নাম বলে দিক। কতজন মহিলাকে এখানে ক্যান্ডিডেটর দিয়েছেন? সেখানে আমরা 33% ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তার মানে এটা যা উঠে আসছে সংসদ, তার সঙ্গে এ রাজ্য, অন্য রাজ্য, এই যে এইরকম ধরনের বয়সী যে জনতা রয়েছে, তাদের কাছে গোটা দেশেই তারা মনে করবে গোটা দেশেই একই সমস্যা। আমি বলছি সব জায়গায় এক সমস্যা নয়, উদাহরণ সাইড করতে হবে। একটু আগে বিশ্বজিৎবাবু বলছিলেন অনিল বোসের কথা, পার্টি থেকে তাড়ানো হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল। আর কুণাল ঘোষরা তারা আরো বেশি প্রমোশন পায় যত খারাপ খারাপ কথা বলে। দিলীপ ঘোষকে সিট দেওয়ার জন্য আরো কর্মীদের চাঙ্গা করতে হয়। অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে আনার জন্য তৃণমূল মরিয়া হয়, কারণ তৃণমূল জানে যে রাজনীতিতে টিকে থাকার, বিজেপি জানে রাজনীতিতে টিকে থাকার রসদরা এটাই। কুণাল ঘোষ আর দিলীপ ঘোষের ভরসাতেই তৃণমূল বিজেপি পশ্চিমবাংলার রাজনীতিতে টিকে আছে, তাই ওদের স্ট্র্যাটেজিতেই চলছে। তাই রাজ্য বিজেপি কুণাল ঘোষকে তাড়িয়েছিল, তথ্যটা ঠিক। কুণাল অনিল ঘোষকে তাড়িয়েছিল, তথ্যটা ঠিক, প্রেক্ষাপটটা ভুল বললো। এই ঘটনা এইটা বলার জন্য তাড়ায়নি, পরে বিমান বসুকে গালি দিয়েছিল বলে তাড়িয়েছিল। ওই সময় খালি বুদ্ধদেব বাবু বলেছিলেন মহিলাদের প্রতি সম্মান। আমি চ্যালেঞ্জ করছি, আর একটা কথা বলি, 60-এর দশকে মাননীয় বাইনারি রাখার জন্য একদিকে দিলীপ ঘোষ, একদিকে কুণাল ঘোষ, এইরকম বাইনারি রাখতে হয় না, বাইনারি তৈরি হয় সমাজে। আর 60-এর দশকে প্রমোদ দাশগুপ্ত একবার প্রকাশ্য সভায় যা বলেছিলেন, এই বাচ্চাদের সামনেই বলতে পারবো না।
ওটা আমাকে ক্ষমা করুন, আমি বলতে পারবো না। সুতরাং বামপন্থীদের আমি শুনছি না, বলো বামপন্থীদের কথা উত্তর দেবো না, এইটুকু শুধু বলছি না, সেটা যে কি বদল? এই যে মানুষগুলো এরা আপনাদের কাছে বদল চাইবেন না? প্রদীপ্তদের কাছে বদল চাইবেন বদল না? অবশ্যই আসবে। আবার আমি বলছি কি বদল আসবে? এই ধরনের লোকজন যদি এই ধরনের কথা বলে, শুভেন্দু অধিকারীও বলেছেন, সুকান্ত মজুমদারও বলেছেন, দিলীপরাও বলেছেন, উনি 2024 থাকতে পারেন না, কিন্তু প্রত্যেককে বদল আনতে হবে। আপনি একজন মুখপাত্রকে লাগিয়ে দেবেন আমাদের নেতাকর্মীদের সম্পর্কে উল্টো পাল্টা বলতে, কেউ একটু রিঅ্যাক্ট করে ফেললো, সেটাকেই নিয়ে আপনি একটা সভা করে মনে হয় এটা হয় না। এগুলো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কথা বলা হচ্ছে। ঠিক, তুমি যদি ইতিহাসের কথা বলো তাহলে অধঃপতন যে রাজনীতি শুরু হয়েছে এখানে কোনো কিন্তু নেই। তুমি দেখো, আমি আবারও বলি, দিলীপবাবুর শুধু একটি মন্তব্য না, দিলীপবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়াকে ঘিরে বা যে ভঙ্গিতে ইভেন বিমলদাও প্রশ্নটা তুললেন, তাতেও কিন্তু আলটিমেটলি কোথাও একটা ইনসাল্ট রয়ে গেছে। মানে উনি কি পড়বেন, কি করবেন, ইত্যাদি ইত্যাদি, ফুটবল খেলা ইত্যাদি। আমি তোমাকে একটা কথা বলতে পারি, এই মুখ্যমন্ত্রীকেও কিন্তু উল্টোভাবে দেখেছিলাম, প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক ভাষা, আমি ওখানে যাচ্ছি না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আজকে যদি মুখ্যমন্ত্রীর জায়গা থেকে বা দিলীপবাবুর মতো প্রাক্তন সভাপতি, বিজেপির একজন ফ্রন্ট ম্যান অফ বেঙ্গল, সেরকম মানুষগুলো যদি এই মন্তব্য করে আর লাগাম পড়াতে না পারে, তাহলে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ছেলে মেয়েদের সামনে আমরা মুখ দেখাতে পারবো না। রাজনৈতিক বিশ্বজিৎ এখনকার অধ্যাপক, বিশ্বজিৎ বোধহয় টেলিভিশনটাও অনেকটা জানে যে মানুষের দেখার এবং শোনার অনেক পরিবর্তন হয়ে গেছে। সাধারণ মানুষ কিন্তু এইগুলোকেই খায়, বলে না মানুষ খায়, এইগুলোকেই খায় বেশি। এটাই কি আমাদের অধঃপতন সমাজের? দুটো জিনিস তৈরি হয়েছে, আঙুল তুলছো তো, দুটো সমাজের বলছি, সমাজের, আমার নয়, আমরা যা দেখাবো, আমরা যা দেখাচ্ছি সেগুলো খাচ্ছে, খাচ্ছে না, এটা আমি একজন টেলিভিশনের প্রযোজককে জিজ্ঞেস করেছিলাম একটু সিরিয়াস আলোচনা করো না কেন, উত্তর কি দিয়েছিল জানো? নাম বলবো না। সেটা হচ্ছে আপনাদের মতো অধ্যাপকরা রাস্তার মোড়ে 2 ঘন্টা আলোচনা করলে কেউ শুনবে না, বলবে সেই সরে দাঁড়ান তো, আর 4টে মাতাল মারপিট করলে 5000 লোক দেখবে। হয়ে গেছে মানুষের দেখা এবং শোনা। নিজের দিকে আঙুলটাও তুলতে হবে। অয়নদা, এই মুহূর্তে এই পরিবর্তনটা দুটো কারণ। এক হচ্ছে সাধারণ মানুষ বা তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের একটা মিডিয়া লিটারেসি তৈরি হয়েছে এবং পলিটিক্যাল লিটারেসি তৈরি হচ্ছে। সুতরাং এগুলো যে গিমিক, এগুলো যে লোককে খাইয়ে দেওয়া, ইস্যু তৈরি করা, আসল ইস্যুগুলোকে ডিফোকাসড করে দেওয়া, কথা দিয়ে ইস্যু ঢেকে দেওয়া, একটা অংশকে, খুবই কম একটা অংশকে। হ্যাঁ, কিছু বলতে চাও? এখানে মুশকিল হচ্ছে স্যার, একদম ঠিক বলেছেন যে মিডিয়ার দোষ অবশ্যই, কিন্তু সেই মিডিয়াকে প্রমোট করছে কে? ভারত 162 নম্বর মিডিয়া স্থানে। সেইখানে বিজেপি যেভাবে সর্বগ্রাসী মানসিকতা নিয়ে সমস্ত জায়গাগুলোকে নিজের হাতে কিনে নিতে চাইছে, তারই রিমার্কেশন এটা। ওকে, যে মিডিয়া পছন্দের তাকে কোটি কোটি টাকা আসলে বিজ্ঞাপন দিচ্ছে, আসলে আর যাকে পছন্দ না যেগুলো উঠে আসছে, যে বিশ্বজিৎ বললেন যে একটা অংশের, একটা খুব কম অংশের, কিন্তু গোটা গ্রাম, মফস্বল, রাজ্য, এই যে একটা অংশ বসে আছে, শুধু তো এই একটা অংশ নয়, এই কুকথার লড়াই কি চলবে? বিশেষ করে আমি তো দেখতে পাচ্ছি 19 এপ্রিল থেকে ভোটের শুরু এবং তারপরেও এর কোনো শেষ হবে না। আগামী দিনে আরও তর্ক বিতর্ক আলোচনা সব নিয়ে আসবো। অনেক ধন্যবাদ সবাইকে। জনতার দরবার আজ এ পর্যন্ত।